চলে আসলাম আবার একটি নতুন ক্লাসে। দেখো তোমাদের আমি আজকে ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 19 নম্বর আজকে দিব আমরা মডেল সেটটা 19 পেজ নাম্বার তোমরা দেখবা 598 599। এর আগের ভিডিওগুলোতে আমি দিয়ে দিয়েছি তোমাদের মডেল সেট দেখবা 12 থেকে 18 অবধি দেওয়া হয়ে গেছে। আজকে 19 নম্বর দেবো আমরা। তো তোমরা ভালো করে ক্লাসগুলো দেখো। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা বন্ধুদের কাছে। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। চলে আসলাম একের প্রশ্নগুলো। একের 1 নম্বরটা নিয়েছি আমরা। দেখো একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে, এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করাবো। আচ্ছা, অঙ্কগুলো করার আগে আমি তোমাদের কথা বলি যে এই আমাদের যে মডেল সেটগুলো দিচ্ছি 19, আমি 19 দেবো আজকে, তারপরে দেবো 20, 21 দেওয়ার পরে মডেল সেটগুলো আর নাই, শেষ হয়ে গেছে। আমি 12 থেকে 21 অবধি আমি দিব তোমাদের। এরপরে 21গুলো দেওয়ার পর তারপর আমি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার, বুঝেছো, মাধ্যমিক টেস্ট পেপার যে এইগুলো কোয়েশ্চানগুলো সেগুলো থেকে আমি দেবো। মাধ্যমিক টেস্ট পেপারটা এখনও তোমাদের বেরোবে না, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা কারো চলছে, কারো এখনও শেষ হয়নি। তো সম্ভবত টেস্ট পরীক্ষা শেষ হয়ে কিছুদিন পর কিন্তু টেস্ট পেপার বের হবে, ABTA টেস্ট পেপার, যে তোমরা স্কুল থেকেও একটা টেস্ট পেপার পাবা। তো সেখান থেকে করাবো। তার আগে যতদিন ধরে না টেস্ট পেপারটা বের হয় তার আগে থেকে আমি কিছু স্কুলের কোয়েশ্চেন আমি টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আমি জোগাড় করে রেখেছি সেখান থেকে আমি কিন্তু ভিডিও তোমাদের ক্লাস দিতে আমি শুরু করে দেবো। তোমরা কিন্তু টেস্ট পেপারের মতনই তোমরা স্কুল পেয়ে যাবা, ক্লাস পেয়ে যাবা আমার কাছে। তা আমি তাড়াতাড়ি শুরু করে দেবো। আমার এই সেটগুলো শেষ হয়ে গেলে পরই আমি কিন্তু ওটা মাধ্যমিক টেস্ট পেপার থেকে তোমাদের আমি ক্লাস দিতে চালু করবো। তো চলো আমরা আজকের অঙ্কটা দেখে নিই। একের 1 নম্বর দেখো, একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে। যদি বর্তমান মূল্য 3000 টাকা হয় তবে 2 বছর পর মূল্য হবে কত টাকা? দেখো মেশিনের মূল্যটা কমতে থাকছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের যে সূত্রটা তোমাদের জানতে হবে, সমহার বৃদ্ধি বা সমহার হ্রাসের যে সূত্র P/1, যে হ্রাস পেলে পর এখানে মাইনাস দিবা, তাই না? কমতে থাকে, এই যে কমতে থাকে মানে হ্রাস পাচ্ছে, তাহলে মাইনাস হবে, এটা -r/100n। ঠিক আছে, P হচ্ছে আমাদের যেটা বর্তমান মূল্য, N হচ্ছে কত বছর সময়, আর হচ্ছে যে কত হারে কমছে। তাহলে এখানে মানগুলো বসাও। Pটা হচ্ছে বর্তমান মূল্যটা 3000 টাকা বলেছে, 3000 1 মাইনাস আর কত পার্সেন্ট হারে কমছে সেটা হচ্ছে 10%, আর নিচে আমরা 100 দিব। আর N হচ্ছে সময়, কত বছর পর, আমাদের বলেছে 2 বছর পর। তা 2 বছর পরে কত হবে, মানে কোনো জিনিসের মূল্য, তাই না, একটা যন্ত্রের মূল্য, মেশিনের মূল্য যদি 10% হারে কমতে থাকে তাহলে 2 বছর পরে সেই মেশিনের মূল্য কত হবে সেটা এই সূত্র অনুযায়ী বের করা যাবে। তা দেখো এখানে আমরা সরলটা করে দেখাচ্ছি। এটা আমরা 3000, এখানে তোমরা দেখো এটা সরল করলে 90/100 পাবা। তাহলে 90/100 তার হোল স্কয়ার আছে, দুবার লিখতে পারবো, 90/100 ইন্টু 90/100। আচ্ছা, এটা আমাদের 90 আছে। এখানে দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানে এই শূন্য কেটে দাও। তাহলে আমাদের দেখো এদিকে 9 9 81 আর এদিকে 3, তাহলে 81 আর 3 গুণ, তাহলে কত পেয়ে যাবে 3, আর এদিকে 3 8 24, তাহলে 243, আর এদিকে একটা শূন্য। দেখো 2430 টাকা আমাদের অ্যান্সারটা হবে। 2430 দেখো কোথায় আছে, বি নাম্বার অ্যান্সারটা। দেখো এবার 2 নম্বর প্রশ্নটা বলছে x-2 তার হোল স্কয়ার প্লাস x+y তার হোল স্কয়ার সমান 0 হলে y-এর মান কত হবে? তো এখান থেকে আমরা y-এর মানটা বের করবো। তো দেখো তোমাদের আর অঙ্কের কোনো চিন্তা নাই। এবার মাধ্যমিক 2025 সালে তোমরা যে মাধ্যমিক দিচ্ছ তোমাদের রেজাল্ট কিন্তু অঙ্কেতে খুব ভালো হবে, যেহেতু প্রদীপ স্যার চলে এসেছে, প্রদীপ স্যার ক্লাস করাচ্ছে, আর অঙ্কেতে কোনো ভয় না। যাদের অঙ্কে ভয় ছিল তোমরা চলে এসো আমার ক্লাস করতে, ঠিক আছে? আমার ক্লাসগুলো মন দিয়ে দেখো, ধৈর্য করে দেখো। আমি কিন্তু একটু আস্তে আস্তে করার যেন সবাই যেন বুঝতে পারে, কারণ হতে পারে অনেকে ট্যালেন্টের ছাত্র আছে, তারা ভাবতে পারো যে আমরা খুব দ্রুত অঙ্ক করবো, সে তাড়াতাড়ি করালে খুব ভালো হয়, কিন্তু সবার জন্য যেহেতু আমাকে দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তার জন্য আমাকে একটু আস্তে আস্তে করাতে হবে যেন সবাই বুঝতে পারে অঙ্কগুলো। তো চলো আমরা এই অঙ্কটা দেখে নিই কী বলছে। তো এখানে দেখো দুটি বর্গের সমষ্টি 0 থাকলে পরে প্রত্যেকটা বর্গ শূন্য হবে। তাহলে আমরা এখানে x-2 তার হোল স্কয়ার এই বর্গটাও শূন্য করতে পারবো, আর এখানে x+y যে বর্গটা আছে এই বর্গটাও শূন্য হবে। তা দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটা বর্গ কী হবে, শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখানে x-2 = 0 আমাদের বর্গ উঠাতে পারবো যেহেতু শূন্য আছে। তাহলে এখানে x-এর মানটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। আর এখানে x+y সমান 0 বর্গ উঠিয়ে দিলাম, আর x-এর মানটা বসিয়ে দিতে 2 + y সমান 0। তাহলে এখান থেকে y-এর মানটা আমরা -2 পেয়ে গেলাম। তাহলে দেখো অপশানে আমাদের বি নাম্বারে আছে -2। চলে আসলাম আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো
আমি যেটা বলছি তোমাদের যে তোমাদের যাদের যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং অঙ্ক পরীক্ষাটা হয়ে গেছে, অঙ্ক পরীক্ষা যদি হয়ে যায় তো দেখো তোমরা আমাকে কী করবা, যে অঙ্কের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা ছবি তুলে আমাকে PDF করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি 8420807065। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তোমাদের যে টেস্ট পরীক্ষার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে এই নাম্বারে। কারণ আমি স্কুলগুলো পেয়ে গেলে পরে আমি কিন্তু আগে থেকে দিতে শুরু করে দেবো। আমার কাছে কয়েকটা স্কুল আছে, আমি তো স্কুলগুলো করিয়ে দেবো, তারপর আমাদের স্কুল থাকবে না। তো আমি চাইছি যে আমার কাছে স্কুল বেশি থাক, তোমাদের স্কুলগুলো আমাদের কোশ্চেনগুলো চলে আসবে, আমি সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু ভিডিওগুলো আমি দিতে থাকবো যতদিন ধরে না আমাদের টেস্ট পেপারটা বের হয়। আমাদের টেস্ট পেপার প্রথমে দেখো ABTA টেস্ট পেপারটা বের হবে কিছুদিন পর, তোমাদের পরীক্ষার কিছুদিন পরের মধ্যে বেরিয়ে আসবে, সেখান থেকে তো আমরা শুরু করে দেবো। আর একটা তোমাদের স্কুল থেকে টেস্ট পেপার দিবে, সেখান থেকেও আমি করাবো। তো যতদিন ধরে না সেই দুটো টেস্ট পেপার বের হয় ততদিন ধরে আমরা আমাদের জোগাড় করার যে স্কুলগুলো, আমাদের যে আশেপাশে স্কুলগুলো যে টেস্ট পরীক্ষা হয়েছে তার অঙ্ক কোশ্চেনগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো। সেটা তোমাদের জানিয়ে দিলাম। আমি তো আজকে দিলাম 19 নম্বরটা, এরপরে দেবো 20, 21 আর দুটো আমাদের সেট আছে মডেল সেট, দুটো করার পরেই আমি টেস্ট পেপার চালু করে দেবো। তো ঠিক আছে, চলো আমরা অঙ্কটা দেখি। এটা বলছে 6 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, ওদের কেন্দ্রদের দূরত্ব, ওদের মানে বৃত্ত দুটি যে কেন্দ্রদের দূরত্ব বের করতে বলেছে। দেখো ছবিটা বলি, এখানে দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, তাই না? তাহলে আমরা এই যে একটা বৃত্ত, এবার অন্তঃস্পর্শ করেছে মানে ভিতরেই দুটো বৃত্ত আছে অন্তঃস্পর্শ করেছে। তাহলে একটা ছোটো বৃত্ত একটা বড় বৃত্ত আছে, একটা 6 সেমি একটা 3 সেমি। তাহলে এটা এর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম 6 সেমি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 6 সেমি। তাহলে এখানে আমাদের দেখো একটা স্পর্শ করেছে বৃত্ত, যেটা আমরা একটু ছোট করে আঁকার চেষ্টা করব। এই যে আমরা ছোটো করে আঁকলাম, তাহলে এর কেন্দ্রটা এটা, ঠিক আছে? তাহলে এই দিকে দেখো, এটা যদি আমরা নাম দিই A, এটা আমরা নাম দিলাম B, আর এটা নাম দিলাম C। তাহলে AB হচ্ছে দুটি বৃত্তের কেন্দ্র। দেখো আমাদের এখানে যে ACটা হচ্ছে 6 সেমি, আর এখানে BCটা কত? BCটা হচ্ছে 3 সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধ যখন বলে দিয়েছে, আমরা এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ AC আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ BC। তাহলে আমরা মানগুলো নিতে পারবো। আমাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব মানে ABর মানটা আমাদের দরকার। দেখো AB, তাহলে AB কত হবে? তাহলে ABটা হবে, দেখো AC থেকে BC বাদ দাও, তাহলে আমরা AC থেকে BC বাদ দিলে আমরা AB পেয়ে যাব। তাহলে 6 আর এটা 3, তাহলে বিয়োগ করে কত হবে? 3 সেমি। তাহলে ABটা হচ্ছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। তো কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব আমরা 3 সেমি পেয়ে গেছি। দেখো অপশানে আমাদের C নাম্বারটা মিলেছে। দেখো 1-এর 4 প্রশ্নটা আছে, যদি cos থিটা প্লাস sec থিটা সমান 2 হয়, যখন থিটার কন্ডিশন বলেছে 0 কিংবা 0 চেয়ে বড় আর 90 কিংবা 90 যে ছোটো এর মধ্যে আছে, তবে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান হবে কোনটা? আচ্ছা, আমাদের দেখো এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা cos থিটার মানটা পেয়ে যাব। cos থিটা পেয়ে গেলে sec থিটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কীভাবে বের করছি। তাহলে আমরা এটাকে করব cos থিটা আর sec থিটাকে 1/cos থিটা লিখে দিলাম। এবার cos থিটা দিয়ে গুণ করে দাও, cos স্কোয়ার থিটা এটা +1 আর এদিকে 2 cos থিটা হবে, এটা সমান হবে 2 cos থিটা। এবার আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, cos স্কোয়ার থিটা -2 cos থিটা +1 = 0। দেখো এটা পূর্ণবর্গে প্রকাশ করা যাবে, এটা হবে আমাদের A - B তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমরা cos থিটার মানটা 1 পেয়ে গেলাম। দেখো তাহলে cos থিটার মান 1 পেলে তোমরা sec থিটার মানটা 1 পেয়ে যাবা, কারণ cos থিটার উল্টো sec থিটা। তাহলে দুটোর মান 1 পেয়ে গেছি। এবার এখানে আমরা বসিয়ে দাও এই জায়গায়, তাহলে এই মানটা আমরা এখানে লিখছি, এই জায়গায় লিখছি। তো দেখো cos থিটার মান তো আমরা 1 পেয়ে গেলাম, তাহলে আমরা 1 এর মাথায় 11 লিখতে পারবো প্লাস, আর sec থিটার মানও 1, তাহলে 1 এর মাথায় 11, তাহলে এটা 1 + 1 = 2। দেখো অ্যান্সার 2 কোথায় আছে? C নাম্বার অপশানে আছে। দেখো 5-এর প্রশ্নটা বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? অর্ধগোলক থেকে শঙ্কু কাটবে সর্ববৃহৎ, তাহলে কতটা তার আয়তন হবে, শঙ্কুর আয়তনটা সেটা বের করতে বলেছে। দেখো একটা অর্ধগোলক আমি তৈরি করছি। আচ্ছা, অর্ধগোলকটা আমরা এইভাবে নিয়ে আমরা এইভাবে করে একটা অর্ধগোলক তৈরি করলাম। এই যে অর্ধগোলক ভূমিটা, এটা একটা দেখো বাটির মতন তৈরি হবে, উল্টো বাটিটা, এটা হচ্ছে আমাদের বৃত্ত হবে এই তলটা। আর এখান থেকে সবচেয়ে বড় শঙ্কু যে কাটা যাবে সেই শঙ্কুর ছবিটা তোমরা এভাবে আঁকতে পারবা। এখান থেকে নিয়ে এদিকে
আর এদিকে করে নাও, দেখো এটা আমাদের শঙ্কু। তাহলে এবার লক্ষ্য করো তোমরা, এটা এই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধটা, এটা যদি আমরা ও এখানে ও এ দিলাম, তাহলে ও এটা হচ্ছে আমাদের এখানে আর, তাই না? আর এটা আমরা উচ্চতাটা, শঙ্কুর উচ্চতা এর নাম দিলাম ধরো বি। তাহলে আমরা এখানে ও বিটা, তো ও বিটা কী হবে দেখো, ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে ও বিটা কিন্তু আর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শঙ্কুর উচ্চতাটা কিন্তু আর পেয়ে যাচ্ছি, ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা আর, যেহেতু অর্ধগোলক থেকে আমাদের শঙ্কুটা কাটা হবে। তাহলে এখানে শঙ্কুর আয়তনটা বের করতে বলেছে। আচ্ছা, সবচেয়ে বড় শঙ্কু কাটা এভাবে কিন্তু করা যাবে, তাই না? সবচেয়ে বড় শঙ্কুটা পুরো ভূমিটা নিয়ে আমরা শঙ্কুটা নেওয়া হবে। তাহলে এবার দেখো শঙ্কুর আয়তন কী জানি আমরা, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তনের যে সূত্রটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তাহলে এখানে দেখো এইচটা কিন্তু আর পেয়েছি, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচটা আমাদের আর, তাহলে 1/3 এটা কত হবে পাই আর কিউব। তাহলে শঙ্কুর আয়তনটা দাঁড়িয়ে গেল পাই আর কিউব, আর নিচে আমরা 3টা দিয়ে দিলাম। দেখো এটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। দেখো কত নম্বর মিলছে অ্যান্সারটা, আমাদের ডি নাম্বার অ্যান্সারটা মিলেছে। দেখো এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের বইতে দিয়েছে সি নাম্বারটা বলেছে, সি নাম্বার কিন্তু অ্যান্সার হবে না। দেখো আমাদের কিন্তু এটা 3 এসেছে, 4 আসেনি। তাহলে অ্যান্সার হবে আমাদের ডি নাম্বারটা, পাই আর কিউব বাই 3 ঘন একক। দেখো 6 নম্বর প্রশ্নটা আছে, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তারপরে 41 থেকে 50 হলে প্রত্যেকটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হবে। এটা এখানে আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা ছুটে গেছে, প্রত্যেকটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। কোথায় যে অঙ্কটা চলে গেল আবার, প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য। আচ্ছা যাই হোক, প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য, যাই হোক শ্রেণী দৈর্ঘ্য বা দৈর্ঘ্য, তা কোনটা হবে আমাদের অ্যান্সার? দেখো শ্রেণী দৈর্ঘ্য আমরা কী করে বের করি, তাই না? আমাদের উচ্চ থেকে নিম্ন বিয়োগ করব। তাহলে এখানে দেখো উচ্চ হচ্ছে আমাদের 10 আর নিম্ন হচ্ছে 1। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কি 9 বেরোচ্ছে, কিন্তু 9 কিন্তু আমাদের অ্যান্সার হবে না। কেন? কারণ দেখো শ্রেণীগুলো আমাদের শ্রেণী সীমানায় সাজাতে হবে। শ্রেণী সীমানায় বলতে এখানে 1 থেকে 10, এখানে আবার ওই জিনিসটা ফিরে আসে, যে জিনিসটা এখানে থাকবে সেই জিনিসটা থাকবে। 20 আছে, সেখানে 20 হয়। তো দেখো এভাবে কিন্তু নাই আমাদের। তাহলে শ্রেণীগুলো কী করবো আমরা, হাফ কমাবো হাফ বাড়াবো। তো 1 থেকে হাফ কমালে 0.5, আর এখানে হাফ বাড়ালে 10.5 হয়ে যাবে। একইভাবে এটা 11 থেকে হাফ কমাও 10.5, আর 20 থেকে হাফ বাড়াও, তাহলে 20 থেকে হাফ বাড়ালে কত হবে, 20.5 হয়ে যাবে। এভাবে কিন্তু আমাদের শ্রেণীগুলো চলতে থাকবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যেটা যাবার সেটা হয়েছে। এখানে এই দুটো জিনিস যদি মিলে যায় এভাবে, তাই না, এই মানগুলো, তখনই আমরা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এবার তোমরা যে কোনো একটা বিয়োগ করতে পারো। ধরো আমি এটা বিয়োগ করছি, আমাদের কত আছে 20.5 থেকে আমরা উচ্চ থেকে নিম্ন সীমাটা আছে 10.5। দেখো বিয়োগ করো, এটা তো 0, আর এখানে তোমরা পেয়ে যাবা 10। তাহলে আমরা কত পেয়ে গেলাম, আমরা 10 পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হবে 10। তো দেখো 10 অ্যান্সারটা ডি নাম্বারে আছে, অ্যান্সারটা ডি নাম্বার আমাদের। এবার চলে এসেছে 2 প্রশ্নগুলো। 2 প্রশ্নগুলো আমাদের সত্যমিথ্যা আছে, সত্যমিথ্যা নয়, 2 প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান। তাহলে আমরা দেখে নেব 2 1 নম্বরটা। একটা বলছে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ বলেছে। তাহলে এখানে দেখো আমাদের বার্ষিক সরল সুদের হার 8টা বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেখো সুদ আসল দেওয়া আছে আর আসল দেওয়া আছে। তাহলে সুদ আসল দেওয়া থাকলে আর আসল দেওয়া থাকলে আমরা সুদটা পেয়ে যাব, মানে আয় পেয়ে যাবো। আয় হচ্ছে আমাদের সুদ। তাহলে 198 সুদ আসল থেকে আসলটা যদি বিয়োগ করি আমরা সুদ পেয়ে যাব। তাহলে 8, এটা 1, দেখো সুদটা পেয়ে গেলাম 18। সূত্র আমাদের I = PTR/100। এখান থেকে আর এর মানটা পাবো, আয় তো পেলাম 18, আর আসলটা হচ্ছে আমাদের 180, আর টি কত বছর বলেছে, 1 বছর বলেছে, টিটা 1, আর আর এর মানটা বের হবে, আর নিচে 100। আচ্ছা এখানে লক্ষ্য করো, আমরা যদি কাটাকাটি করি, এখানে একটা শূন্য কেটে দিলাম আর 18 কেটে গেল, এখানে 1 থেকে গেল। তা দেখো এখানে আর এর মানটা আমরা 10 দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 10%। সুদের হার পার্সেন্টেজ লিখবো আমরা 10% অ্যান্সার। এবার দেখো 2 নম্বরটা 1/a, 1/b, 1/c, 1/x সমানুপাতি হলে x সমান কত হবে, x এর মানটা বের করতে বলেছে। আচ্ছা 4টা সংখ্যা আছে, এরা সমানুপাতিতে আছে। তাহলে 4টা সংখ্যা বা 4টা রাশি যদি সমানুপাতি থাকে, তাহলে আমরা লিখতে পারবো 1/a প্রথমটা দ্বিতীয়টা 1/b, আর সমান দিয়ে দেবা 1/c 1/x, তাই না? 4টা রাশি বা 4টা সংখ্যা যদি সমানুপাতি থাকে, তাহলে আমরা তাদেরকে নিয়ে এভাবে করতে পারবো। প্রথম দুটোর সমান, শেষ দুটোর
অনুপাত H2। তাহলে এখান থেকে আমরা এক্সের মানে বের করতে পারবো। তাহলে দেখো আমরা কী করি, অনুপাতকে আমরা বাই লিখতে পারি 1/a 1/b সমান সমান 1/c 1/cটার উপরে 1/c বাই 1/x। তাহলে 1/a এটা উল্টে যাবে b/1, এটা আমাদের এ হবে, আর এখানে 1/c এটা উল্টে যাবে x/1। তাহলে এখানে দেখো আমাদের এখানে b/a আর এখানে আমরা পাচ্ছি x/c। তাহলে বর্গগুণ করো ax bc, তাহলে এক্সের মানটা তোমরা পেয়ে যাবা bc/a। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম, bc/ আমরা a পেলাম। তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো তিনের প্রশ্নটা, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর ড্যাশ অনুপাতের সমান। আচ্ছা, দুটো সদৃশ্য ত্রিভুজ বলেছে, আমরা দেখো দুটো ত্রিভুজ নিচ্ছি, একটা নিলাম ABC আর একটা ত্রিভুজ নিচ্ছি আমরা DEF। ঠিক আছে, ABC একটা ত্রিভুজ আর DEF, এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটার অনুপাত ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা তাদের যে অনুরূপ বাহুগুলি আছে, অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে কী হবে, সমানুপাতে থাকবে। মানে AB স্কোয়ার বাই ABর সঙ্গে অনুরূপ বাহু আছে DE, তাহলে DE স্কোয়ার সমান সমান BC স্কোয়ার বাই EF, BCর সঙ্গে EF অনুরূপ বাহু EF তার স্কোয়ার সমান সমান, তারপরটা আছে AC স্কোয়ার বাই এর সঙ্গে ACর সঙ্গে অনুরূপ বাহু আছে DF, তাহলে এখানে লিখব DF তার স্কোয়ার। দেখে, ঠিক আছে, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। কখন হবে, যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। সদৃশ্য হলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা অনুরূপ বাহুগুলি দেখো বর্গের অনুপাতের সঙ্গে সমান, বর্গের। তাহলে এখানে যেটা বলেছে, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এই যে ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান আছে। তাহলে এখানে কী হবে অ্যান্সারটা, বর্গের। তাহলে এখানে আমরা লিখব বর্গের, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো চারের প্রশ্নটা বলছে, একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণগুলির মধ্যে একটি কোণের মান 30 ডিগ্রি হলে এর অপর সূক্ষ্মকোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মানটা কত হবে সেটা বের করতে বলেছে। সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের আমাদের এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণ দাঁড়িয়ে গেল দেখো সূক্ষ্মকোণের মধ্যে। ঠিক আছে, তা সূক্ষ্মকোণ কারা আছে, এই যে সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণ দুটির মধ্যে একটার মান 30 ডিগ্রি বলে দিয়েছে। ধরো আমাদের এটাই 30 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এর মান কত হবে, তা দেখো এ 90 ডিগ্রি, এ 30 ডিগ্রি, এ বুঝতে পারছো এটা আছে আমাদের কত 60 ডিগ্রি আছে, একদম দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই দুটোর যোগফলটা আমাদের 90 ডিগ্রি হবে। তাই একজন 30 ডিগ্রি হলে পরে একজন কত হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের ষষ্ঠিক মানটা বের করতে বলেছে। দেখো ষষ্ঠিক মান বলতে এই যে ডিগ্রি দিয়ে কোণগুলো থাকে, তাহলে ডিগ্রি দিয়ে কোণগুলো মানে 60 ডিগ্রিটাই হচ্ছে ষষ্ঠিক মান। তাহলে অ্যান্সারটা আমাদের কত হবে 60 ডিগ্রি। পাঁচের প্রশ্নটা আছে, একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:2 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:5 হলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে এখানে তো আমাদের দুটি চোঙ আছে, তাহলে এখানে একটি বলে দিয়েছে, তাহলে এখানে একটি হবে না, এটা আমাদের দুটি আছে। তাহলে এই কথাটা আমাদের কী লিখবো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধ অনুপাত। যেহেতু দুটো ব্যাসার্ধ আছে তো দুটি চোঙ থাকবে এখানে। আচ্ছা দেখো এখানে আমাদের দুটি ব্যাসার্ধ অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা প্রথমে R1টা আমরা নিতে পারবো, আমরা যদি নিই 3x, R1টা আমরা 3x আর R2টা নিব আমরা 2x, অনুপাত থেকে নিতে পারবো। আর উচ্চতা দেখো H1টা আমাদের আছে 3x, ঠিক আছে, আর H2টা পরের উচ্চতাটা আছে আমাদের H2, সেটা আমরা 5x নিয়ে নিলাম। অনুপাত থেকে আমরা x ধরে নিতে পারবো। এবার দেখো তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, বক্রতলের ক্ষেত্রফলটা আমি কী জানি, এখানে দেখো লিখো বক্রতলের, তাদের লিখে দিই এখানে, তাদের চোঙ দুটির, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান দেখো কি হয় 2πr/h, বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2πr, প্রথমটা R1 H1 দিলাম, H2, তারপর হবে 2πr2 H2 দিয়ে দিলাম। ওকে, এই হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। মান বসাও। আচ্ছা এখানে 2π কেটে যাবে, তাহলে R1 H1 মানগুলো বসিয়ে দেবো। R1 হচ্ছে 3x,
আর H1 হচ্ছে আমাদের 3x, আর এখানে R2 2x, আর H2 5x। তাহলে এক্সগুলো তো কেটে যাচ্ছে দেখো, তাহলে এখানে 3 3 9, 3 3 9, আর এখানে 2 পাচ্ছে 10। তাহলে 9H2 10, এই হচ্ছে আমাদের চং দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পেলাম। তাহলে অ্যান্সারটা হবে 9H2 10, 9H2 10। দেখো 6এর প্রশ্নটা আছে, কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটি হয়। আচ্ছা দেখো এখানে কি বলেছে, সমাপতিত মানে এক জায়গায় মিলিত হবে। যৌগিক গড়টা যেটা হবে, মধ্যমাও সেটা মানে এই জায়গায় আছে, আর সংখ্যাগুরু মান ওই জায়গায় আছে, মানে এক জায়গায় তিনজনই আছে, তাই না, একটাই মান তিনজনই। তাহলে এভাবে যদি সমাপতিত হয়, একটাই যদি জিনিস পাওয়া যায়, তাহলে যে উক্ত বিভাজনটা, সেই বিভাজনটিকে বলা হয় প্রতিসম বিভাজন বলা হয়। তা দেখো প্রতিসম, এখানে অ্যান্সারটা হবে প্রতিসম। ঠিক আছে, মানে প্রতিসম বিভাজনের এটা সংজ্ঞা, কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান সমাপতিত হলে উক্ত বিভাজনটিকে বলা হয় প্রতিসম বিভাজন। ঠিক আছে, তোমরা মনে রাখবা। দেখো আমরা 3এর প্রশ্ন এসেছি, 3এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে। তা আমরা দেখে নেব 3-এর একেরটা। আমরা 3-এর 1 2 3 তিনটা অঙ্ক আমরা একসঙ্গে নিয়েছি। তাহলে প্রথমে করব 3-এর একেরটা। 3-এর একেরটা বলছে, একটি অংশীদারি ব্যবসায় আনোয়ার, অমল ও ডেভিডে নিয়োজিত মূলধনের অনুপাত 3:2:5 হলে তাদের মধ্যে লভ্যাংশে বণ্টিত হবে যথাক্রমে 5:2:3 অনুপাতে। আচ্ছা এখানে দেখো একই সময়ের ক্ষেত্রে এই যে তিনজনার বলেছে, আনোয়ার, অমল আর ডেভিড, এদের যে মূলধন অনুপাতটা যেটা দেওয়া আছে 3:2:5, একই সময়ের ক্ষেত্রে তাদের কিন্তু লভ্যাংশ যে বণ্টিত হবে সেই অনুপাতেই বণ্টিত হবে, 3:2:5 অনুপাতেই বণ্টিত হবে। এখানে দেখো এখানে অনুপাতটা আলাদা দিয়েছে, মানে মূলধন অনুপাতটা কিন্তু দেওয়া নাই। মূলধন অনুপাতটা যেটা হবে সেখানে কিন্তু এখানে সেটা হবে, দুটো সমান হবে। তো এখানে দুটো সমান নাই, আলাদা দেওয়া আছে, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে, অ্যান্সার মিথ্যা। ঠিক আছে, তোমাদের এটা জানতে হবে যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা আর লভ্যাংশের অনুপাতটা সমান হয়। ঠিক আছে, তাহলে সমান নয় বলে আমরা মিথ্যা দিলাম। এবার দেখো 2-এরটা কী বলছে, সব অনুবন্ধী করণী নিরসক উৎপাদক। দেখো অনুবন্ধী করণী আমরা কাকে বলি, আমরা যদি বলি √2 + 5, তাহলে এর অনুবন্ধী করণী কী পাবো, -√2 + 5। অনুবন্ধী করণী বের করার নিয়মটা আছে, দেখো যে করণীটা থাকবে করণীর চিহ্নটা তোমরা পাল্টাই নিবা, বাকি সব ঠিক রাখবা, তখনই তোমরা অনুবন্ধী করণী পেয়ে যাবা। অনুবন্ধী করণীকে আমরা করণী নিরসক উৎপাদক বলবোই। ঠিক আছে, কারণ এদের গুণফলটা আমাদের মূলদ সংখ্যা দেখাতে হবে, আর যোগফলটাও মূলদ সংখ্যা দেখাতে হবে। তো এদের গুণ করলে পরে মূলদ সংখ্যা পাবো, আর যোগ করলে তো মূলদ সংখ্যা পাবো, এটা কেটেই যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে সব অনুবন্ধী করণী নিরসক উৎপাদক হবে, এই কথাটা আমাদের সত্য আছে। তো এটা কী হবে অ্যান্সারটা, এটা সত্য। এবার 3 নম্বরটা দেখো, বলছে একটি বৃত্তের যে এর সংখ্যা সসীম। দেখো একটা বৃত্তের যে এর সংখ্যা সসীম হয় না, অসীম হয়, মানে অসংখ্য যে পাওয়া যায়। এই যে একটা বৃত্ত দেখো, তুমি যতগুলো যে তৈরি করবা, এই যে তাই না, তার চেয়েও কিন্তু বেশি তুমি যে তৈরি করতে পারবা। তাহলে অসংখ্য আছে মানে অসীম, তাহলে আমাদের এখানে সসীম বলেছে, তাহলে কথাটা মিথ্যা বলেছে। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে এটা মিথ্যা হবে আমাদের। দেখো এবার আমরা 4 আর 5 একসঙ্গে নিয়েছি। আগে 4-এরটা দেখবো আমরা কি বলছে, যদি আলফার মানটা 0 এবং 90-এর মধ্যে বলেছে, 0 সমান বা 0-এর চেয়ে বড়, আর 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোটো, এরকম যদি হয় আলফার মানটা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে, 2 হবে। সত্য না মিথ্যা দেখাতে বলেছে। আচ্ছা এবার দেখো আমরা কি জানি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কোনটা যদি একই থাকে, তো এর মানটা তো আমরা 1 জানি, এর মানটা, এর মানে যদি 1 হয়, তাহলে এর তো 2-এর চেয়ে ছোটো মান পাওয়া যাচ্ছে, তাহলে সর্বনিম্ন মান তো 2 হবে না, তাই না। তোমরা এখানেও এভাবে উদাহরণটা নিতে পারো। ঠিক আছে, তাহলে এই যে তোমরা যদি এর মানটা 90 ডিগ্রি বসিয়ে দাও, সাইন আলফার মানটা 90 ডিগ্রি, যেহেতু আলফার মানটা 90 ডিগ্রি নেওয়া যাবে, সমান আছে, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 হয়, 1 স্কোয়ার। আর কস কত হয়, কস 90 ডিগ্রির মান কত হয়, কস 90 ডিগ্রির মান 0 পেয়ে যাবা, তাহলে 0 স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু দেখো 1 পেয়ে যাচ্ছ, তাহলে এর মানটা কত পাওয়া যাচ্ছে, 1, মানে 2-এর চেয়ে ছোটো। তো এখানে বলেছিল সর্বনিম্ন মান 2, মানে 2-এর চেয়ে ছোটো হবে না, তাই না, এই যে বলেছে, তাহলে কিন্তু 2-এর চেয়ে তো ছোটো পাচ্ছি আমরা, তাহলে এই অ্যান্সারটা আমাদের মিথ্যা বলেছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে এটা মিথ্যা, এটা হয়ে গেল আমার অ্যান্সার মিথ্যা। এবার আমরা 5-এরটা বলবো। দেখো 5-এরটা কী বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন কি একই থাকে। আচ্ছা একটা শঙ্কুর ব্যাসার্ধটা অর্ধেক বলেছে। আচ্ছা দেখো আমরা প্রথমে ব্যাসার্ধ আর নিলাম, আর উচ্চতা আমরা h নিয়ে নিলাম, তাই না।
তাহলে আর আর এইচ নিয়ে শঙ্কুর আয়তন বলেছে, আয়তনটা কী হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। এবার দেখো, এবার ব্যাসার্ধ দ্বিগুণ বলেছে, সরি ব্যাসার্ধটা কী বলেছে, অর্ধেক বলেছে। তা দেখো ব্যাসার্ধ হচ্ছে r/2 আর উচ্চতা দ্বিগুণ করবে, তার উচ্চতা হবে কত 2h, তাই না? তাহলে ব্যাসার্ধ r/2 আর উচ্চতা হচ্ছে 2h, এই দুটো জিনিস নিয়ে আমরা কি করব, তাহলে আমরা কি করব, আমরা করব আয়তন বের করব। তাহলে দেখো শঙ্কুর আয়তনটা হবে আমাদের 1/3 পাই আর স্কোয়ার, আর হচ্ছে আমাদের এখানে r/2 তার স্কোয়ার, আর এইচ হচ্ছে আমাদের দেখো 2h। তাহলে সরল করে দেখো এই মানটা কি পাওয়া যাচ্ছে, একই থাকে মানে এটাই আসবে সরল করে, এটা যদি চলে আসে তাহলে সত্য, আর যদি না আসে মিথ্যা। তাহলে 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। তাহলে এখানে দেখো, এখানে কেটে দিলাম আমরা, তাহলে দেখো 1/2টা এদিকে রেখে দিলাম, আর এখানে আমাদের এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, এভাবে আমরা সাজাতে পারবো। তো দেখো আগের আয়তনের চেয়ে কিন্তু অর্ধেক হয়ে গেছে, 1/2 আছে, সমান না কিন্তু একই নাই, ঠিক আছে, এখানে একই থাকে বলেছিল। তাহলে এই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে মিথ্যা, তো এটা আমাদের মিথ্যা হয়ে গেল অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা বলছে x1, x2, x3 ডট ডট দেওয়া আছে, শেষে আছে x200 আছে, চলরাশিগুলির ঊর্ধ্বক্রমে থাকলে মধ্যমা হবে x99 প্লাস x100/2, এটা মধ্যমা হবে বলেছে। তাহলে আমরা এই চলরাশিগুলির মধ্যমা বের করব, যদি এটা হয় তো সত্য আর না হলে মিথ্যা। তা দেখো মধ্যমা কী করে পাবো, দেখো 1 থেকে এখানে আমাদের 1 আছে, তাহলে 1 থেকে 200 আছে, তাহলে এনটা আমাদের কত আছে, টোটাল সংখ্যা, টোটাল যে সংখ্যা বা রাশি আছে আমাদের 200, তাহলে এটা আমাদের কিন্তু যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যমা বের করার নিয়মটা আমাদের আছে, মধ্যমা সমান হবে হাফ, যে সূত্রটা হয় আমাদের n/2 তম মান প্লাস তারপরে আছে n/2 প্লাস 1 তম মান, ঠিক আছে, এটা আমাদের সূত্র। তাহলে এখানে মানগুলো বসাবো, দেখো এখানে n বলতে 200, তাহলে 200/2 তম মান প্লাস এখানে হবে 200/2 প্লাস 1 তম মান। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা 100 তম মান প্লাস, আর এটা পেয়ে যাবো 101 তম মান, মানে এততম মানগুলো। তাহলে এখানে দেখো এবারে 100তম মানটা মানে 100তম কোথায় হবে, 100 জায়গায় যেখানে আমাদের x 100 থাকবে, তাহলে 100তম মানটা আমরা x 100 পেয়ে যাব, আর 101তম মানটা আমরা কত পেয়ে যাব, এই অনুযায়ী যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে বলে দিয়েছে, তাহলে এটা পেয়ে যাব আমরা 101 পেয়ে যাব। তাহলে এটা দেখো উপরে 100 প্লাস 100 x 101, x 100 প্লাস x 101 পেয়ে যাচ্ছে আমরা, নিচে দুইটা দিয়ে দাও। তাহলে দেখো এদের মধ্যমাগুলো পেলাম, কিন্তু এটা কিন্তু বলেছে এখানে আলাদা মানটা, তাহলে এটা কিন্তু মিলেনি। দেখো তাহলে অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা, অ্যান্সার মিথ্যা। দেখো এবার 4 প্রশ্নগুলো আসলাম, 4 প্রশ্নগুলো আমাদের 2 নম্বরের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর পেয়ে যাবে তোমরা। আমরা 4 এক একটা প্রথমে দেখে নেব। বলছে r% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে দেখো, প্রথমটা আমাদের 8 বছরে দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ বলতে সুদ আসলটা আমাদের দ্বিগুণ হয়ে যাবে, যেটা আসল থাকবে তার দ্বিগুণ সুদ আসল। তাহলে আমরা প্রথমে আসলটা ধরে নিব, ধরি আসল, যেটাকে মূলধন বলা হয়, মূলধন বা আসল। তাহলে মূলধনটাকে আমরা পি বলি, আমরা x টাকা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কত হবে, তাহলে অতএব দিয়ে বলতে পারবো সুদ আসল। দেখো 8 বছরের দ্বিগুণ বলেছে, তাহলে এক্সের দ্বিগুণ বলতে 2x হয়ে যাবে সুদ আসলটা, 2x টাকা। এবার আসল আর সুদ আসল পেয়ে গেলে আমরা কিন্তু সুদ পেয়ে যাব, সুদকে আয় বলা হয়। তা দেখো সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তোমরা সুদ পেয়ে যাবা x টাকা। এবার আমরা সূত্রে চলে যাব, আই সমান PT/100। তাহলে এখানে দেখো আয়ের মানটা আমরা x পেয়ে গেছি, পিটা তো x-এ ধরেছিলাম, আর টিটা এখানে দেখো 8 বছর বলে দিয়েছি, আর 8টা আমরা এখানে বের করব। তাহলে এখানে x কেটে দাও, তাহলে এখানে তোমরা দেখো আর এর মানটা পেয়ে যাচ্ছ 100/8, ঠিক আছে। এই আরের মানটা আমাদের কাজে লাগবে, ব্যবহার হবে। এবার দেখো এবার আর কত বছরে 4 গুণ হবে, তা আমরা ধরে নিব,
ধরি ওয়াই বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, এগুলো যে 2 নম্বরের অঙ্ক একটু লিখে লিখে করতে হবে, তারপরে তোমাদের নাম্বারটা ফুল নাম্বার পেয়ে যাবা। তাহলে 4 বছরের দ্বিগুণ হবে বলতে, তাহলে এখানে দেখো সুদ আসলটা কত হবে, সুদ আসল পেয়ে যাবা তোমরা 4 গুণ বলেছে, তাহলে 4x, আর আসলটা জানা আছে x, তাহলে আমরা এখান থেকে আই পেয়ে যাবো। তাহলে আই সমান সমান পাবো, আই বলতে সুদ, 4x থেকে x বাদ দাও, তাহলে আইটা কত পেয়ে গেলাম, 3x পেয়ে গেলাম। আবার তোমরা সূত্র বসাও, আই সমান সমান PTR/100। দেখো আই এখানে কত পেলাম, 3x পেয়ে গেলাম। পি বলতে x, মূলধনটা আগের মূলধনটাই, আর টি বলতে টি এর মান এখানে বের হবে, আর আরটা কিন্তু দেখো বের করলাম, আর কত 100, দেখো 100/8, এটা হচ্ছে আর নিচে যে 100টা আছে ওকে আমরা 1/100 করে দিলাম, এখানে 100 কেটে দাও। তাহলে এখানে দেখো x কেটে দাও এখানে, তাহলে আমরা টি এর মানটা কত, 8 3 24, টি সমান সমান কত পেলাম, 24 বছর। তাহলে কত বছরে 4 গুণ হবে, তাহলে অতএব লিখব 24 বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু অ্যান্সারটা 16 বছর বলেছে, দেখো 16 বছর কিন্তু আসছে না সলভ করে, আমাদের কিন্তু অ্যান্সারটা 24 বছর হবে, তা 24 বছরে 4 গুণ হবে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা বলছে অশোক 5000 টাকা 3 মাসের জন্য এবং সুনীল 3000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লভ্যাংশ অনুপাত কত হবে। দেখো লভ্যাংশ অনুপাত আমাদের কীভাবে বের করব, তাদের যে একই সময়ের জন্য মূলধনের অনুপাতটা এবং লভ্যাংশ অনুপাতটা সমান হবে। তাহলে আমাদের দেখো এখানে আমরা যদি বলি অ্যান্সার, একই সময়ের ক্ষেত্রে আমরা একটা লিখে দেবো ভাষা, একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশের মূলধনের অনুপাত, আচ্ছা আগে লভ্যাংশ আগে মূলধন লিখি, মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত হয়, লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, একই সময়ের ক্ষেত্রে যদি বলা হয় কথাটা, তাহলে মূলধনের অনুপাতটা সমান সমান হবে লভ্যাংশের অনুপাত। তাহলে এখানে দেখো এখানে মূলধনগুলো বলে দিয়েছে, তাহলে এখানে লভ্যাংশের অনুপাত বের করতে বলেছে, তাহলে অতএব লভ্যাংশের অনুপাত কত হবে। দেখো কীভাবে আমরা তাদের আগে মূলধনের অনুপাতটা লক্ষ্য করো, 5000 টাকা 3 মাস দেয় অশোক, তাহলে 5000 টাকা দেয় 3 মাস, যত মাস দিবে সেটা দিয়ে গুণ করবা ইজ-ডু। আর সুনীল দেয় 3000 টাকা 5 মাস, 3000 টাকা দেয় 5 মাসের জন্য, তাহলে 3000 টাকাকে তোমাদের গুণ করতে হবে 5 মাস দিয়ে। এভাবে গুণ করলে যে মূলধনটা পাবো, মূলধনের অনুপাতটা, সেটাই হবে আমাদের লভ্যাংশের অনুপাত। তাহলে এখান থেকে সরল করো, আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তার দেখো এখানে পেয়ে যাচ্ছ 15000, আর এখানে পেয়ে যাচ্ছে এদিকেও 15000 পেয়ে যাচ্ছে, 15000। তা দুটো সমান আছে সংখ্যা, তাহলে আমরা লিখতে পারবো 1:1, তাহলে এটাই আমাদের অ্যান্সার 1:1। দেখো 3-এর প্রশ্নটা বলেছে এম এর কোন মানের জন্য m-3 × s² + 7x - 9 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা দ্বিঘাত সমীকরণ হবে না মানে কি, s² থাকবে না, s² যদি না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে আমাদের s² সহগটাকে 0 হতে হবে। তাহলে s² সহগটাকে 0 ধরে আমরা কিন্তু m এর মানটা পেয়ে যাবো, m এর মান বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো এখানে অ্যান্সার, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি m-3 = 0 হয়, মানে s² সহগটাকে 0 হতে হবে, তখনই দ্বিঘাত সমীকরণ হবে না, মানে s² টার্মটাই থাকবে না, এটা সরে যাবে। তাহলে এই শর্তে আমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না এই সমীকরণটা। তাহলে এখান থেকে আমরা m এর মানটা পেয়ে যাব, তাহলে m = 3, এটাই আমাদের অ্যান্সার। m এর মান বের করতে বলেছিল। 4-এর প্রশ্নটা বলছি x - a = x - b এর দ্বিঘানুপাত, যেটাকে ডুপ্লিকেট রেশিও বলা হয়, দ্বিঘানুপাত বলে দিয়েছে a/b হলে x এর মান বের করো। আচ্ছা কোনো অনুপাতের দ্বিঘানুপাত কীভাবে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্সার, এই যে আমাদের একটা অনুপাত আছে x - a = x - b, এর যদি বলি এর দ্বিঘানুপাত তো কত সেটা দেখো কীভাবে হয়। এর দ্বিগুণানুপাত
দ্বিগুণানুপাত, যেটাকে বলা হয় দ্বিগুণানুপাত, ডুপ্লিকেট রেশিও। এর দ্বিগুণানুপাতটা হবে, দেখো কি নিয়মটা হবে, এদের x মাইনাস এ তার বর্গ ইজ টু এক্স মাইনাস বি তার বর্গ। এটা বুঝতে পারছো? কোনো অনুপাতের দ্বিগুণানুপাত হয় সেই অনুপাত দুটোকে বর্গ করে দাও, তাই না? বর্গ করলে এর দ্বিগুণানুপাত পেয়ে যাবা। এবার দেখো এই মানটাই আমাদের বলে দিয়েছে, এর দ্বিগুণানুপাত বলে দিয়েছে এইচ টু বি, তাহলে এটা সমান সমান হবে এইচ টু বি। তাহলে আমরা অতএব দিয়ে লিখব এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ইজ টু এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত হবে? এইচ টু বি। যেহেতু দ্বিগুণানুপাত বলে দিয়েছে, আমরা এটা বের করলাম আর ওটা দেওয়া আছে, দুটো সমান। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা আমরা বাই করে নিচ্ছি, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ বাই বি। এখানে একটু গুণ করে নাও, সূত্রটা ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার টু এ এক্স প্লাস এ স্কোয়ার আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস বি স্কোয়ার। তো এখানে কত পেয়ে যাবা? এ বাই বি পেয়ে যাবা। তাহলে এখানে দেখো, এখানে আমরা করব কি, এখানে আমরা বর্গগুণ করে দিই। তাহলে বর্গগুণ করলে হবে এ এস স্কোয়ার টু এ বি এক্স প্লাস এ বি স্কোয়ার, আর এদিকে বর্গগুণ করলে হবে বি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স প্লাস এ স্কোয়ার বি। আচ্ছা দেখো, এটা আমাদের একটা কেটে যাচ্ছে, মাইনাস টু এ বি এক্স মাইনাস টু এ বি এক্স একই আছে, কেটে গেল। এবার দেখো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে তোমরা এ মাইনাস বি পেয়ে যাবে, এটা বাদিকে নিয়ে এসে, আর এটা আমরা ওদিকে নিয়ে গেলাম। তো এটা ওদিকে নিয়ে গেলে পরে আমরা এখান থেকে কমন যাবে, এ বি কমন যাবে। তাহলে এ বি কমন নিলে কত হবে? এখানে থাকবে এ আর মাইনাস এটা বি থেকে যাবে। আচ্ছা দেখো, এটা কেটে যাচ্ছে আমাদের। তাহলে আমরা এখানে এস স্কোয়ার সমান সমান পেয়ে যাচ্ছি এ বি। তাহলে এক্স সমান সমান কত পাবো? প্লাস মাইনাস রুট ওভার এ বি। ঠিক আছে, দেখো অ্যান্সার হবে প্লাস মাইনাস রুট ওভার এ বি। এটা হচ্ছে আমাদের এক্সের মান। এখানে যে এক্সের মানটা বলেছে, এক্সের মানটা বলেছে প্লাস মাইনাস এ বি বলেছে, শুধু প্লাস মাইনাস এ বি। তা প্লাস মাইনাস এ বি হবে না, প্লাস মাইনাস রুট ওভার এ বি হবে। দেখো আমরা কিন্তু প্লাস মাইনাস রুট ওভার এ বি পেয়েছি। তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, এক্সের মানটা। দেখো 5-এর প্রশ্নটা আছে, একটি বৃত্তের জে এর দৈর্ঘ্য 42 সেমি, ওই জেটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তা দেখো আমরা একটা বৃত্ত তৈরি করি। তাহলে এইভাবে দেখো আমরা একটা বৃত্ত তৈরি করলাম, এই যে আমাদের একটা বৃত্ত, আর আমাদের একটা জে বলে দিয়েছে, এই যে আমরা একটা জে তৈরি করলাম, জেটার নাম আমরা এ বি দিয়ে দিলাম, এ বি। আর এখানে ধরো আমাদের কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু ও। এবার জেটার দৈর্ঘ্য এ বি এখানে কত দেওয়া আছে? 42। এবার দেখো এখানে আমাদের সেই জেটি কি বৃত্তাংশস্থ 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তো বৃত্তাংশস্থ কোণটা দেখো আমরা এইভাবে, এই যে আর এই যে, তাহলে এই জায়গায় দেখো বৃত্তস্থ কোণ যেটা বলা হয় বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি বলে দিয়েছে। আমরা এখানে কেন্দ্রস্থ কোণটা তৈরি করব। দেখো এই যে আমাদের কেন্দ্রস্থ কোণটা। এবার তোমাদের একটা উপপাদ্য আছে যে বৃত্তস্থ কোণটা যদি 30 ডিগ্রি হয় তাই ডবল হবে কেন্দ্রস্থ কোণটা। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে যাবো? 60 ডিগ্রি পেয়ে যাবো। এটা একটু আমি দেখিয়ে দিই তোমাদের, এখানে বলবো অ্যান্সার দিয়ে, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে আমরা কোণটা পেয়ে গেলাম, ইউবি কোণটা কত পেয়ে যাবো? ইউবি কোণটা পেয়ে যাবো 2 কোণ। আচ্ছা এর নামটা আমরা একটু সি দিয়ে দিই, এটা সি দিয়ে দিলাম, 2 কোণ এসিবি। এসিবিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? এওবি পেয়ে যাব 2 এসিবি। তাহলে এখানে তো মানটা এর দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এওবি পেয়ে গেলাম 60 ডিগ্রি, যেটা আমরা একবারে বলে দিয়েছিলাম। আচ্ছা এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো এই কোণটা আর এই কোণটা, তাহলে এখানে দেখো আমাদের ও এ আর ও বি এদের হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা বলবো ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা সমান। তাহলে ও এ ও বি সমান হলে পরে এই দুটো কোণ সমান হবে। তাহলে কোণ, এটা বলে দেবো ও এ বি সমান সমান কোণ ও বি এ, এই দুটো কোণ সমান, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে এখানে দেখো এই কোণগুলো মান আমরা কী করে পাবো? এটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে দেখো এক্স যদি ধরলে পরে কত হবে? ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমরা কী পেয়ে যাব? ত্রিভুজ থেকে পেয়ে যাব ত্রিভুজ এ ও বি
থেকে ত্রিভুজ এওবি থেকে আমরা পাবো এক্স প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে 2x আর এটা বাদ দাও, এদিকে 120 ডিগ্রি পেয়ে যাবা, 2 দিয়ে কাটাকাটি করো 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে দেখো এক্সের মানটা তোমরা 60 ডিগ্রি পেয়ে গেলা। তার ত্রিভুজটা কী হয়ে গেল? সমবাহু ত্রিভুজ। দেখো এটা আমাদের 60 ডিগ্রি আর এটাও আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এওবি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলেছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ও এ তো ব্যাসার্ধ, তাহলে এখানে হবে দেখো এ বি সমান ও এ সমান ও বি, এই বাহুগুলো সব সমান। তাহলে আমরা পেয়ে যাবো, দেখো এটা কত দেওয়া আছে, এটা 42 দেওয়া আছে। তাহলে অতএব ব্যাসের মানটা বের করতে বলেছে। ব্যাস সমান কত হবে? ব্যাস সমান হয়ে যাবে 2 ও এ। ঠিক আছে, এই যে ব্যাসার্ধ দ্বিগুণ। তাহলে ও এর মান তো আমরা পেয়ে গেছি, দেখো 42। তাহলে আমরা 42 করে দিলাম। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কোথায় পেয়ে যাবো? আমরা 84 পেয়ে যাবো, 84 সেমি। তাহলে এই যে ব্যাসের দৈর্ঘ্যটা পেয়ে যাবো আমরা কত? 84 সেমি। এটাই আমাদের অ্যান্সার। দেখো 6এর প্রশ্নটা বলছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ বিইডি এর মান কত? দেখো আমাদের চিত্রটা দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের বিইডি, যেটা দেখো বিইডি এর মানটা বের করতে বলেছে, এই কোণটা। এখানে মানগুলো দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কী করবো, আমরা এখানে দেখো আমরা অঙ্কন করছি, বিডি যুক্ত করলাম, বিডি যুক্ত করে দিলাম। তাহলে এখানে দেখো এ বি ডি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজে দেখো আমরা এই কোণটা পেয়ে যাবো, যেহেতু এই কোণটা দেওয়া আছে, তাই না? বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ বিপরীত কোণটা সমান হবে, এই কোণটা এই কোণের সমান হবে। তাহলে আমরা এটা কত পেয়ে যাবো? এটা 50 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখবো কোণ, এই কোণের নামটা আমরা বলবো বিডিই। অ্যান্সার কোণ বিডিই, এটা কত পেয়ে যাবো? 50 ডিগ্রি। এটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম, ঠিক আছে। এই কোণটা জানা থাকলে আর এর বিপরীত কোণটা আমরা পেয়ে যাবো, এই দিকের কোণটা, বহিস্থ কোণটা। তাহলে আমরা এখানে লিখবো, যেহেতু লিখে দেবো, যেহেতু এ বি ডিসি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বৃত্তস্থ চতুর্ভুজের জন্য আমরা এই কোণটা পেয়ে গেলাম। এবার দেখো এই কোণটা জানা আছে, তো এই কোণটা পেয়ে যাবো 180 থেকে বাদ দেবো। তাহলে এটা বাদ দাও, এটা আমরা 40 ডিগ্রি পেয়ে যাচ্ছি, এটা ঠিক আছে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, লক্ষ্য করো, তাহলে আমরা এই কোণটা দেখো, এটা দেখো ওডি আর ওবিটা কি ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে আমরা এই কোণটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে, এই কোণটা। তাহলে এই কোণটা বের করবো, দেখো কীভাবে বের করবো। কোণ এটা ওডিবি বলে দিলাম আমরা, ওডিবি 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই 2, যেহেতু দুটো কোণ সমান, একটা কোণ দেওয়া আছে, তাহলে এই ধর্মে পেয়ে যাবো আমরা। তাহলে এখানে 90 ডিগ্রি আর এখানে 20 ডিগ্রি। তাহলে কত পেয়ে গেলাম দেখো, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি, ঠিক আছে। তাই এটা কত পেয়ে গেলাম, এটা আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা 70 ডিগ্রি মানে এটা 70 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, এদিকার কোণটা। তাহলে এটা যেহেতু একটা সরলরেখা, তাহলে আমরা এখন বের করছি কোণ ডিবিইটা কত হবে? 180 থেকে 70 বাদ দিয়ে দাও, তো এটা হয়ে যাবে আমাদের কত? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো 110 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ বিডিই থেকে আমরা ই কোণটা পেয়ে যাব। তাহলে লিখব ত্রিভুজ বিডিই থেকে আমরা কোন কোণটা বের করব, যেটা আমাদের বের করতে চেয়েছে। অ্যান্সার বিইডি, এই কোণটা আমরা পাবো কী করে? 180 ডিগ্রি থেকে আমরা দুটো কোণের যোগফল বাদ দেবো, 110 ডিগ্রি আর ওদিকে 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে 180 ডিগ্রি আর এটা যোগ করলে কত হবে? এদিকে যোগ করে পেয়ে যাবো আমরা 160 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কিন্তু 20 ডিগ্রি। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো এবার 4-এর 7 নম্বরটা দেখো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কোণ এবিসি সমান কোণ ডিইএফ, দুটো কোণ সমান আছে, এবং এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ, ঠিক আছে। তাহলে যদি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সমান 25/16 এবং বিসি দেওয়া আছে 10 সেমি হয়, তবে ইএফ এর
মান কত, ইএফ এর মানটা বের করতে বলেছে। দেখো দুটো ত্রিভুজ লক্ষ্য করো, আমরা একটা ত্রিভুজ নেব এবিসি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ নিব আমরা ডিইএফ। এভাবে দুটো ত্রিভুজ আছে দেখো বলে দিয়েছে। আর এই দুটো ত্রিভুজের এই যে কোণটা এবিসি, এই কোণটার সঙ্গে ডিইএফ এই কোণটা সমান আছে। আর যে বাহুগুলো, এই বাহুগুলো এবির সঙ্গে ডিই অনুপাতটা আর বিসির সঙ্গে ইএফ অনুপাতটা সমান বলেছে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে তো আমরা দুটো ত্রিভুজ সদৃশ্য পেয়ে যাচ্ছি, এভাবে যদি সমান থাকে। তা আমরা বলবো অ্যান্সার প্রশ্নানুসারে, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে ত্রিভুজ দুটি সদৃশ্য, আমরা সদৃশ্য পেয়ে গেলাম। এবার দেখো ত্রিভুজ দুটি যদি সদৃশ্য হয় তাহলে কি হবে, তাদের অনুরূপ বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের বাহুগুলির বর্গের অনুপাতের সমান হয়। তাহলে আমরা বাহুগুলি নিয়ে নিলাম, আমরা নিয়ে নিব এবি বর্গ, এবির সঙ্গে ডিই। এই যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে সমান হয়, ঠিক আছে, বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে এটা আমাদের ধর্ম আছে সদৃশ্য ত্রিভুজ হলো পরে। এবার দেখো আমাদের আবার দেওয়া আছে, দেখো এটাকে আমরা নাম দিয়ে দিলাম 1 নং নাম দিয়ে দিলাম। আমাদের দেওয়া আছে প্রদত্তকে দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ সমান সমান কত দেওয়া আছে 25/16। তাহলে এটাকে আমরা 5-এর স্কোয়ার, আচ্ছা 5-এর স্কোয়ার আমি করছি না, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে 1 ও 2 থেকে কী পাবো, আমরা ডান পক্ষ সমান করতে পারবো। তাহলে 1 ও 2 থেকে আমরা লিখতে পারবো এবি স্কোয়ার বাই ডিই, এখানে ডিই হবে ডিই স্কোয়ার সমান দেখো 25/16 পাবো। তাহলে এখানে এবি স্কোয়ার আর এখানে আছে ডিই স্কোয়ার, এদিকে 5-এর স্কোয়ার করো আর এটাকে 4-এর স্কোয়ার করো। আচ্ছা এখানে স্কোয়ার যদি উঠিয়ে দাও তাহলে এবি বাই ডিই, এটা সমান কত হবে 5/4, উভয় পক্ষে আমরা স্কোয়ারগুলো উঠিয়ে দিলাম। তাহলে এবি বাই ডির মানটা পেয়ে গেলাম 5/4। এবার আমাদের দেখো এরা দুজন সমান বলে দিয়েছে, তাই না। তাহলে এখানে দেখো আমরা লিখবো অতএব আমাদের যেটা দেওয়া আছে এবি বাই ডিই সমান বিসি আছে, এটা বিসি বাই ইএফ। আচ্ছা দেখো এদের মানটা আমাদের জানা হয়ে গেল 5/4, আর এদের মানটা দেখো বিসির মানটা আমাদের দেওয়া আছে 10, আর এখান থেকে ইএফ এর মানটা পেয়ে যাবা 5 দিয়ে 10 কেটে দাও, তাহলে বর্গগুণ করো, ইএফ তোমরা পেয়ে গেলা 4 দিয়ে 8, তাহলে 8 সেমি আমাদের অ্যান্সারটা। এভাবে অ্যান্সারটা বের করতে হবে আমাদের। দেখো 8-এর প্রশ্নটা আমাদের বলছে থিতার মানটা 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোটো, এভাবে বলেছে। যদি হয় তাহলে দেখাও যে সাইন থিতা প্লাস কস থিতা এই মানটা হবে 1-এর চেয়ে বড়। তাহলে আমরা কি করব, দেখো থিতার মানটা 0-র চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে আমরা ধরে নিতে পারবো অ্যান্সার ধরি থিতাকে আমরা 60 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি ধরে আমরা এখানে মানটা যদি বসাই তাহলে সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, এটা সলভ করা, এর মানটা পেয়ে যাবা √3/2, আর কস 60 ডিগ্রির মানটা দেখো এটা পেয়ে যাবা হাফ, ঠিক আছে। সাইন 60-এর মান √3/2 আর কস 60 ডিগ্রির মান পেয়ে যাবা 1/2, আর এখানে একটা ভগ্নাংশ যোগ বিয়োগ করে দাও 2 লসাগু, তাহলে এটা √3 এটা 1। আচ্ছা দেখো √3-এর মানটা তোমাদের জানতে হবে 1.732, এটা √3-এর মান প্রায় আমরা ধরবো, আর এখানে 1 আছে আর এদিকে 2, তাহলে এটা দেখো এটা 2.732 পাবা, আর এদিকে হচ্ছে আমাদের 2। তাহলে এখানে দেখো এখানে যদি আমাদের 2 থাকতো 2/2কে ভাগ করো তাহলে পেয়ে যাবে 1, তো এখানে কিন্তু 2-এর চেয়ে বড় আছে, তাই না। তা 2-এর চেয়ে যদি বড় হয় তাহলে এই মানটা তো আমরা 1-এর চেয়ে বড় বলতে পারবো, তাহলে এই মানটাকে আমরা বলতে পারবো 1-এর চেয়ে বড়। দেখো তাহলে এটাই আমাদের ধরেছিলাম, তাহলে আমাদের দেখো প্রমাণটা হয়ে গেছে। তাহলে অতএব দিয়ে বলে দেব সাইন থিতা প্লাস কস থিতা, তাই না, এর মানটা কত 1-এর চেয়ে বড়, তাহলে প্রমাণিত।
এই জায়গায় বুঝতে হবে, ঠিক আছে। এটা যদি 2-এর চেয়ে বড় হয়, তা 2-এর চেয়ে বড় মানকে তুমি 2 দিয়ে ভাগ করছো, সেটা তো 1-এর চেয়ে বড় পাবাই, তাই না। তাহলে এটা যদি 1-এর চেয়ে বড় হয়, তাহলে এর মানটা আমরা 1-এর চেয়ে বড় পেয়ে গেলাম। এভাবে অঙ্কটা করতে হবে। দেখো 9-এর প্রশ্নটা আছে, যদি sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b সমান 1 হয়, তবে cot a প্লাস b এর মান কত হবে। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা a প্লাস বির মানটা এখান থেকে বের করতে পারবো। দেখো আমরা কীভাবে বের করছি, sin স্কোয়ার a, আর এটা আমরা ওদিকে নিয়ে গেলাম 1 মাইনাস sin স্কোয়ার b করে দিলাম। তো এদিকে থেকে গেল sin স্কোয়ার a, এটাকে তোমরা cos স্কোয়ার b লিখতে পারবা, sin স্কোয়ার a। আর এটাকে দেখো আমরা কি করছি, sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস b করে দিলাম, ঠিক আছে। এটা পুরো কোণের সূত্র আছে, sin 90 মানে থিটা cos থিটা পেয়ে যাবা, তাহলে এটা থেকে এটা পাবা, তাহলে এটাকে এটা লেখা যায়। উভয় দিকে সাইন ভ্যানিশ করে দিলাম আমরা। আচ্ছা, প্রথমে বর্গটা ভ্যানিশ করে দিই, sin a, আর এখানে আমরা লিখব sin 90 ডিগ্রি মাইনাস b। উভয় দিকে বর্গ থাকলে বর্গ উঠাতে পারবো, আর অতএব a সমান 90 ডিগ্রি মাইনাস b। তাহলে এখানে পেয়ে গেলাম a প্লাস b সমান 90 ডিগ্রি। দেখো a প্লাস b এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে অতএব cot a প্লাস b জায়গায় আমরা কত বসাবো, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, cot 90 ডিগ্রির মান তোমাদের জানতে হবে, এটা 0 পাবা, তাই না। 0 কী করে তোমাদের এখানে একটু দেখাই আমি। দেখো cot তো আমাদের কি হয়, cos 90 ডিগ্রি বা sin 90 ডিগ্রি হয়। তাহলে cos 90 ডিগ্রির মান কত হয়, cos 90 ডিগ্রির মান হয় 0, আর sin 90 ডিগ্রির মান 1, তাহলে 0/1 কত হবে, 0 হবে, ঠিক আছে। এটা আমরা বলতে পারবো, এটা আছে কার মান, cot 90 ডিগ্রিকে ভেঙে এটা করতে পারলাম। তাহলে এভাবে আমরা দেখো cot 90 ডিগ্রির মানটা আমরা 0 দেখাতে পারলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের 0 হয়ে গেল, তাই এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 10 নম্বর প্রশ্নটা, একটি ঘনকের ঘনফল 1728 মানে 1728 ঘনমিটার। ঘনকের ঘনফল বলে দিয়েছে, মানে আয়তনটা বলে দিয়েছে। তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এবং তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো দেখো ঘনকটি যখন ঘনফল জানা আছে, তাহলে আমরা ঘনফল থেকে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, মানে ধারের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার দিয়ে আমরা শুরু করছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহু বলতে ধারগুলো, বাহুর দৈর্ঘ্য। তো কী হয়, তো ঘনফলটাকে ঘনমূল করে নেব আয়তনটাকে। তাহলে ঘনমূল দেখো, এটা ঘনমূল চিহ্ন আমরা দিলাম এভাবে 1728, তাহলে এটা হবে এত মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, একে আমরা ঘনমূল করব। তো ঘনমূল করার নিয়মটা হচ্ছে, দেখো 1728 একে লসাগু করো, 2 দিয়ে করো, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করো, আর 2 2 4, আর এটা 2 1 2, 2 6 12। আচ্ছা, আমরা এর তো জানি আমরা 6, এটা আমরা 6 জানি এর ঘনমূলটা, আর এটা আমরা 3 পেয়ে গেলাম, ঠিক আছে। 6 দিয়ে 12, এটা 2, তো এটা 2, আর এদিকে 6, তাহলে 6 দিয়ে 12, এটা কত হবে, অ্যান্সারটা আমাদের 12 আসবে, তাই না। দেখো 12-এর কিউব করো, 12কে 3 বার গুণ করলে 1728 পেয়ে যাবা। তো এইভাবে ঘনমূল করা যেটা নিয়ম আছে। আচ্ছা, ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেখো √3 ইন্টু বাহু, তাই না, বাহু। তাহলে √3 ইন্টু 12, তাহলে দেখো 12 √3 মিটার পেয়ে গেলাম ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো তলগুলির ক্ষেত্রফল, তলগুলি বলতে কটা তল আছে, 4টা তল আছে। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আচ্ছা 4টি তল আমরা একবারে লিখে দিচ্ছি, ঘনকের 4টি তলের ক্ষেত্রফল, 4টি তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের তলগুলো তো বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সূত্রটা কাজে লাগবে। 4টি তলের ক্ষেত্রফল 4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু হচ্ছে কত 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে 4 ইন্টু 12 স্কোয়ার 144। আচ্ছা, এটা গুণ করো, এটা হয়ে যাবে 4 4 16, 4 4 16, 16, 17, 4 4, আর এদিকে পেয়ে গেলাম আমরা 5, ঠিক আছে। আচ্ছা, 4 4 16 6, আবার 4 4 16, 16 1 17, 7, 4 1 4, 1 5, 576 পেয়ে গেলাম এটা। আচ্ছা, এটা হবে আমাদের বর্গ মিটার,
বর্গ মিটার। তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য পেয়ে গেলাম 12√3 মিটার। দেখো ঘনকের কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছিল, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। তারপর দেখো এখানে বলেছে তলগুলির ক্ষেত্রফল, ঘনকের তলগুলি, ঘনকের তল তো 6টা তল, তাহলে 6টা তলের ক্ষেত্রফল বের করবো। আমরা লিখব অতএব ঘনকের 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের প্রতিটি তল কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু তো আমরা 12 পেয়ে গেছি, তাহলে 12 স্কোয়ার বর্গ মিটার। তাহলে এবার দেখো এখানে এটা 6 আর 12 স্কোয়ার তো 144 হয় বর্গ মিটার। এটা গুণ করো, 6 4 24, 24 4, আবার 6 4 24, 24 25 26 6, 6 6 6, 6 2 8, আমরা পেয়ে গেলাম 864 বর্গ মিটার। তাহলে এটা একটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এই হলো আমাদের ঘনকের 6টি তলের ক্ষেত্রফল, তাই না? এইভাবে আমরা বের করতে পারবো। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য পেলাম 12√3 মিটার, এটা অ্যান্সার। আর ঘনকের যে তলগুলি আছে, যেটা 6টি তল, ঘনকের 6টি তলের ক্ষেত্রফল 864 বর্গ মিটার। এই হলো আমাদের অ্যান্সারটা। দেখো এবার 11 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে। আচ্ছা তোমরা এখানে দেখো, আমাদের অর্ধগোলক বলতে আমরা জানি বাটিটা, এই যে বাটি, আর সম্পূর্ণ গোলক মানে ফুটবল, ঠিক আছে? বৃত্তের মধ্যে দেখাচ্ছে, এটাকে ফুটবল তোমাদের ভাবতে হবে, তাই না? আচ্ছা এখানে দেখো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি জানি? আমরা জানি 3 পাই আর স্কোয়ার, এটা জানি আমরা। 3 পাই আর স্কোয়ার কী করে আমি বলে দিই। দেখো পুরো গোলকটার যে বক্রতল ক্ষেত্রফলটা বা সমগ্রতল, বক্রতলটাই হচ্ছে সমগ্রতল ফুটবলটা, তাহলে এর হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে এর যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে বক্রতলটা হবে 2 পাই আর স্কোয়ার, এটা, তাই না? তাহলে এটা আমাদের হবে 2 পাই আর স্কোয়ার বক্রতলটা। আর এটা এই যে উপরের তলটা, তাই না? উপরের তলটাতে বৃত্ত আছে, তাহলে এই তলটা হবে কত? পাই আর স্কোয়ার, ঠিক আছে? আর এই দুটো মিলে একসঙ্গে আমাদের, তাই না? এই দুটো মিলে, তাহলে এই দুটো মিলে হয়ে যাবে আমাদের যোগ করে 2 পাই আর স্কোয়ার যোগ পাই আর স্কোয়ার মিলে কত যাবে? 3 পাই আর স্কোয়ার। এই জন্য বলা হয় অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা 3 পাই আর স্কোয়ার। এটা তোমরা মনে রাখবো। অনেকে 2 পাই আর স্কোয়ার বলে দেয়, ওটা কিন্তু ভুল হয়ে যাবে। এই তলটা কিন্তু বাদ চলে যায়, সমগ্র তল না, বক্রতল আর উপরের তলটা নিয়ে আমাদের কিন্তু অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার এদের কিন্তু কি বলেছে? সমান বলে দিয়েছে। তাহলে আমরা এখানে আমরা বলতে পারবো অ্যান্সার 2 নম্বর অঙ্কটা লিখে করতে হবে। লিখব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে যাবো? 3 পাই আর স্কোয়ার, এটা ঠিক আছে? এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা পাবো আমরা 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? লিখব যেখানে আর হলো ব্যাসার্ধ, আর এর পরিচয় দিয়ে দিলাম, আর আমাদের এখানে ব্যাসার্ধ। এবার কি বলেছে? প্রশ্নে দুজন সমান বলে দিয়েছে, তাহলে 3 পাই। আচ্ছা এখানে দেখো আমাদের যেহেতু দুজন আলাদা আছে, অর্ধগোলক আর গোলক, তাহলে এখানে এটা নিব R1 আর এটা নিব আমরা R2। ব্যাসার্ধকে আলাদা ধরতে হবে, একটা R1 নিলাম, এটা R2 নিলাম। আর এখানে আমরা বলে দেবো যেখানে R1, R2 হলো ব্যাসার্ধ, এগুলো আমাদের মান, ব্যাসার্ধ নিয়ে নিলাম। এবার 3 পাই R1 স্কোয়ার সমান 4 পাই R2 স্কোয়ার। এদের কি বলেছে? ক্ষেত্রফলগুলো সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো পাই কেটে দাও, তাহলে এখানে তোমরা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 4/3 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমরা লিখব R1 বাই R2 তার স্কোয়ার, আর এটাকে যদি আমরা বলি 2/√3, 3কে √3 করলাম তার স্কোয়ার, এটা করতে পারবো, ভাঙালে আবার এটা ফিরে আসবে। তাহলে এখানে দেখো, এখানে তোমরা R1 আর R2 আমি একটু এখানে লিখি, এই জায়গায় দেখালাম। তাহলে অতএব R1 বাই R2 সমান কত পাচ্ছ? 2/√3। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ R1 = R2 সমান 2/√3। এই যাদের ব্যাসার্ধের অনুপাত যে বলেছিল, তাদের ব্যাসার্ধের অনুপাত এটা।
তাহলে এখানে একটু লিখে দিই, অতএব তাদের ব্যাসার্ধের অনুপাত সমান সমান 2:√3। 2 নম্বর অঙ্ক একটু লিখে করতে হবে, তোমরা ধৈর্য করে দেখবা, একটু ভাষাগুলো দিতে হবে। তো এইভাবে হবে আমাদের অঙ্কটা। দেখো 4-এর 12 নম্বরটা, দেখো আজকের ক্লাসের শেষ কোশ্চেনে চলে এসেছি। শেষ প্রশ্ন এটা আমাদের 4-এর 12 নম্বর। আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। আমি কিন্তু আস্তে আস্তে বোঝাচ্ছি যেন তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবা, ঠিক আছে? এইভাবে বোঝাচ্ছি আমি। তো তোমরা যদি কোথাও বুঝতে গিয়ে অসুবিধা হয়, কোনো অঙ্ক সমস্যা হচ্ছে, তাহলে কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাবা। আর ক্লাসগুলো তোমরা শেয়ার করবা, ঠিক আছে? ভিডিওতে লাইক করবা, এবং যারা নতুন আছে আমার চ্যানেলে তারা তো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা আজকের শেষ অঙ্কটা দেখে নিচ্ছি কী বলছে। দেখো 4-এর 12 নম্বরটা বলছে, যদি x1, x2, ডট ডট দিয়ে আছে x100, 1 থেকে 100 অবধি আছে, এই রাশিগুলির গড় x বার হয়, তবে আমাদের যে বলেছে, আবার রাশি বলেছে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট 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 প্লাস x100 মাইনাস x বার, এর মান কত হবে? তাহলে দেখো প্রথম রাশিগুলির গড় বলে দিয়েছে, তাহলে এই রাশিগুলির আমরা গড় যদি বলি, তাই না? এই যে দেখো অ্যান্সার, আমরা x1, x2, x100 এর যদি আমরা বলি গড়, তাহলে এর গড়টা আমরা কীভাবে হবে? x প্লাস x2 প্লাস ডট 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 যাবে শেষ 100 অবধি যাবে। তাহলে এখানে নিচে দেখো, এখানে আমরা নিচে যতগুলো সংখ্যা আছে, কত আছে? 1 থেকে 100 আছে, তাহলে 100টা নিচে দিবা। তাহলে এর মানটা আমাদের কত বলে দিয়েছে? x বার বলে দিয়েছে এর মানটা। আচ্ছা, এবার দেখো এই রাশিগুলির গড়। এখন x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট 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 প্লাস x এত, ঠিক আছে? আচ্ছা, এত এর মানটা আমাদের চাইছে। আচ্ছা, আমরা এখন কি করব? দেখো এখন আমরা এটা কমা দিয়ে দিলাম, এত কমা চলছে কমা, মানে এই যে আমাদের যে রাশিগুলো আছে, এই রাশিগুলির গড় বের করছে, এত এর গড়, ঠিক আছে? এর গড় বের করছি আমরা। তাহলে এর গড়টা লক্ষ্য করো কীভাবে হবে। তাহলে এর গড়টা হবে আমাদের সমান সমান, তাহলে x1 প্লাস x বার প্লাস হবে না, এটা মাইনাস আছে, মাইনাস প্লাস x2 x বার প্লাস চলতে চলতে শেষেরটা যাবে x100 মাইনাস x বার, ঠিক আছে? 100 অবধি যাবে আমাদের। আর নিচে কি হয়? নিচে আমাদের হয় 100। এবার এদেরকে সরল করো, এটা যদি সরল করো তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা পেয়ে যাব x1 প্লাস x2 প্লাস চলবে কত দূর যাবে? x100। আর দেখো মাইনাস x বার এরকম চলছে, কতগুলো মাইনাস x বার আছে? দেখো 1 থেকে 100, তাহলে মাইনাস x বার আছে আমাদের 100টা, তাহলে 100 মাইনাস 100 x বার, ঠিক আছে? এই যে মাইনাস x বারটা কতবার আছে? 100 বার আছে, তার জন্য আমরা লিখতে পারবো মাইনাস 100 x বার। আর নিচে তো আমাদের 100 আছে, ঠিক আছে? এবার আমরা করব কি, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x100, এর নিচে আমরা 100 করলাম, আর এখানে মাইনাস আছে, এটা মাইনাস এদেরকে আলাদা করে দিলাম, মাইনাস 100 x বার, আর এর নিচে আমরা করব 100, ঠিক আছে? 100টা আমরা ভেঙে দিলাম। দেখো এর মান তো আমরা জানি x বার, ঠিক আছে? এই যে এর মানটা আমরা যে বের করে রেখেছি x বার, এই যে, আর মাইনাস এখানে 100 কেটে দাও, তাহলে এখানে আমাদের থেকে গেলো x বার। তাহলে এখানে দেখো x বার কেটে গেল, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে এর যে সমষ্টিটা, ঠিক আছে, এই যে গড়টা, তাই না, এর মান কত পেয়ে গেলাম? এর মান আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো, ভালোভাবে দেখো, কথা অসুবিধা হলে তো আমি আছি, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো ঠিক আছে, আজকে এই অবধি। আজকে আমরা দেখালাম 19 নম্বর স্কুলটা, এরপরে তোমাদের 20 নম্বর স্কুল নিয়ে আসবো, তারপরে 21 আছে, 21 দিয়ে শেষ। তারপরে আমরা কিন্তু টেস্ট পেপার, যেটা বললাম আমি বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনগুলো জোগাড় করছি, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে, টেস্টের যে কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের কিন্তু আমি ক্লাস দিতে শুরু করে দেবো। আমি কিন্তু টেস্ট পেপারের মতো ভিডিও দিতে শুরু করে দেবো, তোমরা পেয়ে যাবা তাড়াতাড়ি করে। আর যেটা বললাম, তোমাদের কাছে যে কোয়েশ্চেনটা আছে, যে অঙ্ক পরীক্ষা হয়ে গেল, টেস্ট পরীক্ষা, সেই কোয়েশ্চেনটা আমাকে তোমরা দিয়ে দিলে খুব ভালো হয়। আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি প্রথমে। তাহলে ওকে, আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের আবার নতুন ভিডিওতে। তোমরা এই অবধি ভালো থেকো।